TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। যারা বিজ্ঞান চর্চায় উচ্চশিক্ষা তথা পিএইচডি করতে গবেষণার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে অগ্রাধিকার দিতে চান, কেন চান, কি সুবিধে আছে এতে, এবং এক্ষেত্রে বাংলায় প্রকাশিত পিয়ার রিভিউড অনলাইন জার্নাল কতটা ভূমিকা রাখতে পারে, সেটা নিয়েই তুলে ধরব। সে কারণে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বিজ্ঞান চর্চায় মাতৃভাষার গুরুত্ব, বাংলা ভাষায় বিজ্ঞানের উপর প্রথম পিয়ার রিভিউড অনলাইন জার্নাল কতটা ভূমিকা রাখবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের আজকের বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে, সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যদি কারো ফোন করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সাথে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সংযুক্ত হয়েছেন তিনজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর, ডাক্তার। আসুন প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ সরওয়ার জামান, প্রফেসর এমিরেটস, অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর মোহাম্মদ সরওয়ার জামান, আপনাকে স্বাগত। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর এম ইফতেখারুল্লাহ, প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার। ডক্টর এম ইফতেখারুল্লাহ, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডক্টর সৈয়দ মুনিরুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ বায়োলজি, জেভিয়ার ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা। ডক্টর সৈয়দ মুনিরুজ্জামান, আপনাকেও স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার আগে আমাদের প্রাত্যহিক জীবনে ভাষা, বিশেষ করে মাতৃভাষার গুরুত্ব কতটা, সে বিষয়ে ছোট্ট একটু ভূমিকা রাখতে চাই। সেক্ষেত্রে আজকের আলোচনাটির প্রাসঙ্গিকতা এবং বাস্তবতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, ভাষা ভাষা মানে শুধু কিছু শব্দ নয়, শুধু কতগুলো অক্ষর নয়, বরং আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, ভাবনা, স্বপ্ন, কল্পনা প্রভৃতি ভাষার একটি অবিচ্ছেদ্য অংশ। ভাষা না থাকলে মানুষ কল্পনা করতে পারত না, এবং সেই অর্থে মানুষ কিন্তু মানুষ হিসেবে গড়ে উঠতেও পারত না। অন্যভাবে যদি বলি, স্রষ্টা মানুষকে তার সৃষ্টির অন্য সব প্রাণী থেকে আলাদা করেছেন কেবল তার মুখের ভাষার কারণে। কারণ প্রাণী জগতে একমাত্র মানুষই কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী নয়। এ বিষয়ে 2016 সালের 9 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বিজ্ঞান বিষয়ক লেখক কার্ল জিমার তার একটি লেখায় একদল বিজ্ঞানীর গবেষণার ফলাফল জানিয়ে বলেন, বানর বা এ জাতীয় প্রাইমেটগুলোর মানুষের মতোই স্বরযন্ত্রে কথা বলার মতো সব রকম ব্যবস্থাই রয়েছে, কিন্তু তাও বানর কথা বলতে পারে না, কারণ সেগুলোর মস্তিষ্কে সঠিক সংযোগ বা রাইট ওয়ারিং সাধনের সিস্টেম নেই। অর্থাৎ বানরের স্বরতন্ত্র শত শত বা হাজার হাজার শব্দ তৈরির মতো উপযুক্ত ব্যবস্থা থাকলেও বানরের ষড়যন্ত্রের সাথে মস্তিষ্কের সংযোগ ব্যবহারের অভাব রয়েছে ব্যাপক। অন্যদিকে এটাও সত্যি যে মানুষের পক্ষেও তার ভাষা আয়ত্ত করা একদিনে সম্ভব হয়নি। সৃষ্টির আদিকালে মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত, তখন তারা গুহা চিত্র এঁকে দলের অন্য সদস্যদের বুঝিয়ে দিত শিকারের সময় কে কোথায় থাকবে, কার কি ভূমিকা হবে ইত্যাদি। কারণ তখনও মানুষ নিজের ভাষা পুরোপুরি রপ্ত করতে পারেনি। কিন্তু কালের পরিক্রমায় ভাষা আবিষ্কারের পর মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই বুদ্ধিবৃত্তিক চর্চার সোপান হিসেবে মানুষ প্রথমেই বিজ্ঞান চর্চাকেই বেছে নেয়। সুপ্রিয় দর্শক, দেখুন, সৃষ্টির আদিকালে মানুষ একে অপরের সাথে ভাব বিনিময় সহ তাদের জঙ্গলীয় গুহার জীবন থেকে আলোর জগতে প্রবেশ করতে আগুন আবিষ্কারের মধ্যে দিয়ে বিজ্ঞান চর্চার গোড়াপত্তন করে, আর সেটিও কিন্তু নিজেদের স্থানীয় ভাষার মাধ্যমেই। তাই জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চার মাধ্যম হিসেবে যদি আমরা আমাদের মাতৃভাষাকে প্রথম পছন্দের তালিকায় রাখি, সেক্ষেত্রে সমস্যা আছে কি? এক্ষেত্রে হয়তো অনেকে বলবেন, সব মাতৃভাষা তো অত সমৃদ্ধ নয়। হ্যাঁ, কথাটা একেবারে ফেলে দেবার মতো নয়, কারণ বিশ্বে এখন পর্যন্ত 7117টি সক্রিয় ভাষা রয়েছে। তার মধ্যে যদিও প্রায় 40% ভাষাই
বর্তমানে অস্তিত্বের প্রশ্নের অর্থাৎ হুমকির মুখে তথা বিলুপ্তির দ্বার প্রান্তে। এক পরিসংখ্যানে দেখা যায় এই হাজার হাজার ভাষার মাঝে বর্তমান যুগে কেবলমাত্র 23টি ভাষায় এই পৃথিবীর অর্ধেক মানুষ কথা বলে। এর মধ্যে আবার ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি, অর্থাৎ 1132 মিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে। এরপর অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ম্যান্ডারিন চাইনিজ ভাষা, এই ভাষায় কথা বলে 1117 মিলিয়ন মানুষ। তবে স্থানীয় ভাষা হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে এই ম্যান্ডারিন চাইনিজ ভাষাই, তারপর স্প্যানিশ, আর তৃতীয় অবস্থানে আছে ইংরেজি, এরপর হিন্দি এবং পঞ্চম অবস্থানে আছে আমাদের মাতৃভাষা বাংলা। সারা বিশ্বে বাংলা ভাষায় কথা বলে 230 মিলিয়ন মানুষ। তারপরেও আমরা বাঙালিরা যখন উচ্চশিক্ষা বা উচ্চতর বিজ্ঞান শিক্ষার বিষয়টি বিবেচনায় আনি তখন ইংরেজি ছাড়া বিকল্প কিছু ভাবতে চাই না। অথচ যদি আমরা এই বিষয়টির একটু গভীরে যাই, দেখব পৃথিবীর কল্যাণে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের জ্ঞান চর্চা তথা বিজ্ঞান গবেষণার প্রধান মাধ্যম ছিল নিজ নিজ মাতৃভাষা। তাই হয়তো আদিকালের দার্শনিক এরিস্টটল থেকে শুরু করে আধুনিক কালের অ্যালেন অ্যাসপেক্টস, শিনে ইয়ামানাকা, টুইও ইউ সহ অসংখ্য কৃতি মানুষের সফলতার পেছনে তাদের মাতৃভাষায় জ্ঞান চর্চা গবেষণা কর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাই তো বর্তমান পৃথিবীতে ইংরেজি ভাষা বাদে জাতি হিসেবে, দেশ হিসেবে জার্মান, চীন, ফ্রান্স, ইতালি কিংবা জাপান তাদের জ্ঞান বিজ্ঞানকে হিমালয় সম উচ্চতায় নিয়ে গেছে স্ব মাতৃভাষার চর্চার মাধ্যমে, গবেষণার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অথচ এই কথ্য বা স্থানীয় ভাষায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তথা বাংলা ভাষার অবস্থান পঞ্চম হলেও জাতি হিসেবে এখনো আমরা উচ্চ শিক্ষায়, বিজ্ঞান গবেষণায় ইংরেজি ভাষার উপরই পুরোপুরি নির্ভর করি। তার পেছনে যে বা যাঁরা যে যুক্তি দেন না কেন, আজ আমরা এই অনুষ্ঠানে এমন কিছু মানুষের সাথে কথা বলবো যারা ওইসব যুক্তিকে অসার প্রমাণ করতে এবং এই অচলায়তন ভাঙতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রথম পিয়ার রিভিউড অনলাইন জার্নাল প্রকাশ করেছেন, যা বাংলা ভাষায় বিজ্ঞান গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আলোর মুখ দেখাবে বলে তারা মনে করেন। ফলে অবশ্যই আপনার গবেষণার পিয়ার রিভিউডের গুরুত্ব পাবে, সহজেই বোধগম্য হবে রিভিউয়ারের কাছে। সুপ্রিয় দর্শক, তাই এই বিষয়টির বাস্তবতা বোঝাতে এবং মূল আলোচনা শুরু করার আগে আমরা বাংলাদেশের দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন তরুণী তথা বিজ্ঞান গবেষক ও শিক্ষকের মতামত শুনি। তাহলে এই বিষয়টির সত্যতা, বাস্তবতা এবং গুরুত্ব আরো বাংময় হয়ে উঠবে আপনাদের, আমাদের সবার কাছে। তাহলে শুনি। আমি শতবিশা লহরী ব্র্যাক ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েট করেছি। রিসার্চ জগতে নতুন হিসেবে বাংলা জার্নাল অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস বা BJIS আমার জন্য একটি দারুণ সহায়ক প্ল্যাটফর্ম। এটি হচ্ছে প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নাল যেটা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও উচ্চমানের স্টেম রিসার্চ প্রকাশ করে। বিজ্ঞান বিষয়ক জ্ঞান অর্জনে এটি ভাষার বাধা কমিয়ে দেয়, অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে ব্যবহার করে বিজ্ঞানকে আরো অনেক কাছে করে তুলতে পারি। BJIS আমাকে এবং আমার মতো আরো অনেককেই নিজের রিসার্চ আইডিয়া নিয়ে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। এটি তরুণ সায়েন্টিস্টদের বাংলা ভাষায় রিসার্চ পেপার শেয়ার করতে উৎসাহ দেয় আর আমাদের নিজেদের সমাজ ও সংস্কৃতির সাথে সংযুক্ত থাকতেও সাহায্য করে। আমার জন্য BJIS শুধু একটি জার্নাল নয়, এটি একটি মুভমেন্ট, একটি ব্রিজ আর আমাদের ভাষায় সায়েন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সাহসী উদ্যোগ। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস মির্জা। বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদেরকে এমন একটি জার্নাল সম্পর্কে জানাতে চাই যেটি বাংলায় বিজ্ঞান নিয়ে লেখালেখির জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম, বাংলা জার্নাল অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস বা সংক্ষেপে BJIS। এটি একটি ওপেন অ্যাক্সেস, পিয়ার রিভিউ এবং আন্তর্জাতিক জার্নাল যেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাপত্র, রিভিউ, গবেষণার নোট এবং থিসিসের সারাংশ প্রকাশ করা হয়ে থাকে এবং সবকিছুই বাংলায়। এই জার্নালটি অস্ট্রেলিয়ায় রেজিস্টার্ড এবং হোস্টেড এবং এখানে প্রকাশনার জন্য কোনো প্রকারের খরচ নেওয়া হয় না। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালি বিজ্ঞানী এবং বিজ্ঞান মনস্ক মানুষদেরকে একত্র করাই এর লক্ষ্য। তাই আপনার যদি বিজ্ঞান বিষয়ক কোনো কাজ থেকে থাকে এবং আপনি সেটি বাংলায় প্রকাশ করতে চান, এটি হতে পারে আপনার জন্য চমৎকার একটি সুযোগ। আমরা ডক্টর সরওয়ার জামান, আমি অনেকগুলো কথা বলেছি,
ভাষার বিষয়টা বলেছি এবং বিজ্ঞান চর্চার বিষয়টাও কিভাবে বাংলায় করলে ভালো হয় সেটাও আমি কিছুটা উল্লেখ করেছি। তো প্রথমেই আপনার কাছে আমি এই বিষয় সম্পর্কে আলোচনায় প্রশ্ন রাখতে চাই যে আপনি সহ আপনারা কয়েকজন উদ্যমী মানুষ মিলে খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা বাংলা ভাষায় বিজ্ঞানের উপর একটি পিয়ার রিভিউড অনলাইন জার্নাল প্রকাশ করেছেন। প্রথমেই আপনার কাছে এই উদ্যোগের শুরুটা সম্পর্কে জানতে চাইব, তারপর আপনার জার্নাল পরিচালনার জন্য যে বোর্ড তৈরি করেছেন সেটি সম্পর্কে জানতে চাইব এবং আরও জানতে চাইব কোন কর্তব্যবোধ থেকে আপনাদের দলটিকে একত্রিত করেছেন এবং শেষে জানতে চাইব আপনার পিয়ার রিভিউড জার্নালের সংক্ষিপ্ত পরিচিতি। ডক্টর সরওয়ার জামান। আসসালামু আলাইকুম। প্রথমে যে কথাটা আমাকে বলতে হবে যে যখন আমরা এই চিন্তাটা করি, আমাদের দুজন মানুষের নাম খুবই উল্লেখযোগ্য। রাগিব হাসান খান, উনি ভিয়েনা অস্ট্রিয়াতে থাকেন, এবং মঞ্জুরুল খান, উনি থাকেন অস্ট্রেলিয়াতে। আমরা রাগিব হাসান খান এবং আমরা কতগুলা লেখা নিয়ে কাজ করছিলাম সেই 21 সালের দিকে আপনার। তো সেই সময় এগুলি সব কোভিড সংক্রান্ত লেখা ছিল এবং আমাদের উদ্দেশ্য ছিল যে এগুলোকে আমরা একটা বই হিসাবে প্রকাশ করব। কিন্তু সেই সাথে আমরা ভেবেছিলাম যে যদি কোনো আমরা পিয়ার রিভিউড জার্নাল পাই বাংলায়, তবে আমরা সেগুলো আগে একটা একটা করে পাবলিশ করবো চ্যাপ্টারগুলোকে, তারপরে আমরা এটাকে বই হিসাবে প্রকাশ করব। কিন্তু আমরা খুঁজতে যে আমরা খুবই হতাশ হলাম, কারণ আমরা কোনো জার্নাল পেলাম না যেটা পিয়ার রিভিউড, যেটা আমরা ওখানে পাবলিশ করতে পারি। আমরা কিছু ম্যাগাজিন পেলাম, সায়েন্স ম্যাগাজিন, যেগুলো আপনার পিয়ার রিভিউড জার্নাল সেগুলো না, সেগুলো বেসিক্যালি পপুলার সায়েন্স নিয়ে তারা কিছু লেখা পাবলিশ করে, যেখানে এগুলি কোনো সাইটেশনস লাগে না, কেউ এই লেখাগুলো কেউ এক্সপার্টরা এটাকে পরীক্ষা করছে না, এভাবে প্রকাশ হচ্ছে এগুলা। সেই পর্যায়ে আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো জার্নাল নাই, আমরা নিজের একটা করে ফেলি না কেন। এবং এটা করতে যে আমরা চিন্তা করলাম যে কাজটা খুব সোজা হবে না এবং অনেক কাজ করতে হবে এটার পিছনে, সময় একটা বিরাট ব্যাপার এটা করার জন্য। তো সেই সময় আমরা একটু পিছিয়ে গেলাম সেখান থেকে, যে এটা বোধহয় সম্ভব হবে না আর কি। তখন মঞ্জুরুল খান, যিনি থাকেন অস্ট্রেলিয়াতে, উনি একজন বিজনেসম্যান এবং খুব প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান এবং ফিলান্থ্রপিস্ট। উনি বললেন যে না, আপনারা কাজটা করেন, কারণ এই কাজটা দরকার আছে এটা করার। তখন আমরা আবার এটার পিছনে ফিরে আসলাম। এখন কাজটা করতে গেলে তো আমাদের প্রথমে দরকার একটা ভালো একটা ওয়েবসাইট তৈরি করা দরকার এবং আনুষঙ্গিক জিনিসপত্র দরকার। তো সেখানে মঞ্জুর খান উনি হেল্প করলেন। উনি ওনার ফার্ম থেকে একজন মানে আইটির লোককে উনি আমাদের সাথে এনগেজ করে দিলেন, যার নাম হচ্ছে ব্রায়ান সান্তোস। সো ব্রায়ান তারপর আমাদের ওয়েবসাইট ডিজাইনের কাজটা সে শুরু করে এবং ব্রায়ানের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করি এই ওয়েবসাইটটা সম্পূর্ণ করার জন্য। এবং আমাদের প্রায় 1 বছর সময় লেগে যায় পুরো জিনিসটা প্ল্যান করতে এবং ওয়েবসাইটটা শেষ করতে আমাদের। তারপরে তো যখন সবকিছু তৈরি হয়ে গেল, তারপর তো আমরা আস্তে আস্তে আমরা পাবলিকেশন শুরু করলাম সেই জার্নালের আর কি। এটাই আমাদের ইনিশিয়াল এটা ছিল আর কি। তো আপনার কাছ থেকে মোটামুটি আপনার এই পিয়ার রিভিউড জার্নালের সংক্ষিপ্ত পরিচিতিটা বা এটা কিভাবে আপনারা বোর্ড গঠন করেছেন, কিভাবে উদ্যোগ নিয়েছিলেন সে বিষয়টা ব্যাখ্যা করেন। আমি একটু এখন ডক্টর ইফতেখারুল্লাহ আপনার কাছে জানতে চাইব যে এটি বিজ্ঞানে বাংলা ভাষায় প্রথম পিয়ার রিভিউড একটা জার্নাল। এই পিয়ার রিভিউড জার্নাল বলতে আপনারা কি বোঝাচ্ছেন? এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে একই সাথে ছুড়ে দিই যে সংক্ষেপে এই জনপ্রিয় বিজ্ঞান এবং পিয়ার রিভিউড প্রবন্ধের যে পার্থক্যগুলো সেটাও আপনার কাছে জানতে চাইব, জনাব ডাক্তার ইফতেখারুল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে পিয়ার রিভিউড জার্নাল অর্থ হলো এসব জার্নালে যে সমস্ত প্রবন্ধ প্রকাশিত হয় সেই বিষয়টির উপরে উপযুক্ত জ্ঞান রাখেন এমন বিশেষজ্ঞের দ্বারা ওই প্রবন্ধগুলি প্রথমে পর্যালোচনা করতে হয়, যেটা ওই পত্রিকার সাথে পার্থক্য। যখন জার্নালে এই প্রবন্ধ জমা দেওয়া হয়, কেউ একজন লেখা পাঠান, কোনো চিকিৎসক বা কোনো বৈজ্ঞানিক এই লেখাটি পাঠান, তখন এটা প্রথমে প্রধান সম্পাদকের কাছে যায়, চিফ এডিটর যে, তার কাছে এটা যায়। এবং এরপরে তিনি এই চিফ এডিটর সিদ্ধান্ত নেন যে কোন 2 থেকে 3 জন সাব এডিটর বা রিভিউয়ার
যারা ওই বিষয় যেই জার্নাল যেই সাবজেক্টে লেখাটা পাঠানো হয়েছে সেই সম্পর্কে জ্ঞান রাখেন এমন 2-3 জনকে তারা খুঁজে বের করেন এবং তাদের কাছে এই লেখাটি পাঠিয়ে দেন এই রিভিউ করার জন্য। আহ, এবং এরপর এই রিভিউটি করার পরে তারা মতামত দেন যে এই জার্নালে এটি প্রকাশ করার যোগ্য কিনা। তো এটাই হচ্ছে মূল মূল বিষয়টা। কারণ এই জনপ্রিয় বিজ্ঞান এবং পিয়ার রিভিউ প্রবন্ধের মধ্যে এটাই হচ্ছে মূল পার্থক্য, যে বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে অবশ্যই উপস্থাপিত তথ্য সমর্থন করার জন্য উপযুক্ত রেফারেন্স থাকতে হবে, যা সাধারণত পত্রিকায় যে লেখাগুলি প্রকাশিত হয় সেখানে এটি থাকার বাধ্যবাধকতা থাকে না। রিভিউয়ার বা পর্যালোকেরা এই উপস্থাপিত তথ্যের যথার্থতা পরীক্ষা করবেন এবং তারা লেখককে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে আর আরো তথ্য সংযুক্ত করতে বলতে পারেন, যাতে লেখাটি আরো বোধগম্য হয় এবং আরো তথ্যপূর্ণ হয়। যদি নিবন্ধটি ন্যূনতম মান সম্পন্ন না হয় তবে এটি প্রকাশের জন্য গৃহীত নাও হতে পারে, অথবা রিভিউয়ার অথবা এডিটর যদি মনে করেন যে এটাকে যথেষ্ট পরিবর্তন করার পরে এটা প্রকাশ করার যোগ্য হতে পারে, তখন তারা সেই সাজেশনটি দেন লেখকের কাছে এবং তারা যদি সেটা মেনে যথেষ্ট পরিবর্তন করেন তখন সেটা আবার প্রকাশযোগ্য হয়ে যায়। সংবাদপত্রের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কারণ সংবাদপত্রের যিনি এডিটর তিনি সাধারণত তার বৈজ্ঞানিক ব্যাকগ্রাউন্ডটি থাকে না এবং তিনি হয়তো প্রবন্ধের ভাষা নিয়ে কাজ করতে পারেন, ভাষাটা বোধগম্য হলো কিনা, কিন্তু ভিতরে যে ফ্যাক্ট গুলো যেগুলো দেয়া হয়েছে এগুলো কতটুকু কারেক্ট সেটা তার পক্ষে পর্যালোচনা করা নাও সম্ভব হতে পারে। এটাই হচ্ছে মূল পার্থক্য এই সংবাদপত্রে যে পপুলার সায়েন্স আর্টিকেল গুলো প্রকাশিত হয় তার সাথে এই পিয়ার রিভিউড জার্নালের যে পার্থক্য, এটা একটা হচ্ছে এটা অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এবং আশা করা যায় যে যখন এটা প্রকাশিত হবে এটা একটা আন্তর্জাতিক মান সম্পন্ন হবে এবং এর মধ্যে যতটা সম্ভব ভুল না থাকে সেই চেষ্টা করা হয়। এটা হচ্ছে মূল পার্থক্য। এটা মূল পার্থক্য। তো এই যে আপনার যে রিভিউয়ার পিয়ার রিভিউড জার্নাল বলতে আপনারা কি বোঝাচ্ছেন, এবং এই রিভিউতে যে কারা রিভিউয়ার থাকে, কিভাবে তারা এই লেখাগুলোকে সিলেক্ট করে বা এই যে আন্তর্জাতিক মানসম্পন্ন এটা হচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে যাচাই বাছাই করেন? আচ্ছা, রিভিউয়ার হচ্ছে ওই রিলেটেড যে সাবজেক্ট, যেমন ধরেন যে একজন লেখক একটা জার্নালে তিনি লেখা পাঠালেন, ধরেন তিনি স্বাস্থ্য বিষয়ে কোনো লেখা পাঠালেন, ধরেন কোভিড সম্পর্কে একটু লেখা পাঠালেন, তখন যে মূল চিফ এডিটর তার দায়িত্ব হবে যে সমস্ত এডিটরের যে এডিটোরিয়াল বোর্ডে যারা মেম্বার তাদের মধ্যে যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি ডাক্তার হতে পারেন, তিনি মাইক্রোবায়োলজিস্ট হতে পারেন, কিন্তু তার ওই কোভিড সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান বা ধারণা থাকতে হবে। তখন চিফ এডিটর তিনি এরকম 2 বা 3 জন, সাধারণত 2 থেকে 3 জন এমন এডিটোরিয়াল বোর্ড মেম্বারকে এই লেখাটি পাঠিয়ে দেন। এরাই হচ্ছে রিভিউয়ার মানে তিনি এই লেখাগুলি রিভিউ করবেন বা পর্যালোচনা করবেন এবং তারপরে প্রত্যেক রিভিউয়ার আলাদা আলাদা করে ওই লেখাটি পড়ে তাদের মতামত দিবেন, দিয়ে এডিটরের কাছে পাঠিয়ে দেবেন। তারপরে এডিটরের সিদ্ধান্ত হবে এই লেখাটি গ্রহণযোগ্য কিনা। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যদি আমাদের এডিটোরিয়াল বোর্ডে কোনো লোক না থাকে সেই পার্টিকুলার লেখাটা রিভিউ করার জন্য, এবং ওরা যদি মনে করে যে এটা অন্য কারো দেখা দরকার, আমরা তখন বাইরে কোনো রিভিউয়ের কাছে আমরা এটা পাঠাতে পারি। সেটাকে আমরা তো বাইরে যে পাঠাচ্ছেন এটা তো বাংলা ভাষায় লিখছে, তারা কিভাবে আত্মস্থ করবে, কি করে বুঝবে, কি করে? এটা আমাদের এটা একটা লিমিটেশন আমাদের জন্য, কিন্তু আমরা খুঁজি তারা যারা 2 ল্যাঙ্গুয়েজ তারা জানেন, তারা বাংলাও জানেন এবং তারা ইংলিশ যেহেতু জানেন সেই কারণে তারা দুনিয়াতে কি হচ্ছে এই পার্টিকুলার বিষয়ে সে ব্যাপারেও তারা ওয়াকিবহাল। তারা
সেটাও তারা জানেন। সেজন্যই তাদের পক্ষে এটা সম্ভব। সো বেসিক্যালি আমাদের যারা রিভিউ তারা সবাই বাঙালি এরা। আচ্ছা, এইটাই একটা সুবিধা আর কি, যেহেতু যারা যে দেশেই থাক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, এই যে লেখাগুলো বা যে গবেষণাগুলো, যে প্রবন্ধগুলো, যেগুলো আপনার আর্টিকেলগুলো পাঠাচ্ছেন এমন সমস্ত বিশেষজ্ঞদের কাছে যারা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই দক্ষ, তারাই এই বিষয়টাকে রিভিউ করছে এবং সেই মোতাবেক তারা এটাকে মানে এটার গুণগত মান নির্ধারণ করে এই জার্নালে প্রকাশ করা যাবে কি যাবে না তার সিদ্ধান্ত দিচ্ছে। বিষয়টি খুব চমৎকার। তা আমরা একটু ডক্টর সৈয়দ মনিরুজ্জামান, এখানে এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। জি আম, যখন এই রিভিউয়ারদের কমেন্টস গুলো আমরা পাঠানো হয়, রিভিউয়ার্স যে কমেন্টস গুলো এডিটরকে পাঠান, এডিটর ওই কমেন্টস গুলো কোনো পরিবর্তন ছাড়াই ওই যিনি এই গবেষণাপত্র পাঠিয়েছেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, ওই তাদের এই ক্রিটিক গুলোকে অ্যাড্রেস করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয় তারা এটাকে অ্যাড্রেস করতে পারেন কিনা। তো ওটা যদি তারা অ্যাড্রেস করতে পারেন পর্যাপ্তভাবে এবং সেটা যদি গ্রহণযোগ্য পর্যায়ে আসে, তখন উনি আবার এটা কমিউনিকেট করেন। সো এই প্রসেসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত আমি বলবো যে ইট ইজ নট সো সিম্পল। আমি বলবো যে এটা একটু কমপ্লেক্স, মানে একটি কঠিন ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাকে অনেক আপনার হার্ডেল পার হয়ে যেতে হয়। এটা এমন না যে আপনি পাঠালে আমার এটা হয়ে গেল। না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় দেখা গেছে যে একই একই লেখার জন্য দুবার, তিনবার, চারবার রিভিউয়ার কমেন্ট পাঠাচ্ছেন, তারপর এটা ব্যাক করছে, আবার চলে আসছে, এবং লেখক যেটাকে ঠিক করছেন, হয়তো আংশিক ঠিক হয়েছে, আরেকটু ঠিক হওয়া দরকার, লেখাটা অত্যন্ত মানসম্পন্ন কিন্তু কিছু জায়গায় হয়তো তার ল্যাকিং আছে। সেগুলো করার পরে এক সময় দেখা যায় যে একটা পত্রিকাতে, জার্নালে যে ইনিশিয়াল যে সাবমিশন, তার থেকে প্রায় 2 থেকে 3 মাস, কখনো কখনো 4 মাস বা 5 মাস লেগে যেতে পারে যে ফাইনাল পর্যায়ে যাওয়ার জন্য। তো এটা শুধু আমাদের জার্নাল না, এটা বিশ্বব্যাপী যে কোনো জার্নালই এটা প্রসেস। সব দেশেরই একই প্রসেস এবং সেই প্রসেসটাই অনুসরণ করছেন, এবং সেটা আমাদের আমেরিকা বা আমরা পাশ্চাত্য যে কোনো দেশেই যাই না কেন, সেই দেশে যেভাবে অনুসরণ করা হয়, যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেটার মধ্যে দিয়েই আপনাদের এই পিয়ার রিভিউড যে অনলাইন জার্নাল সেটাই রক্ষা করছে। ডক্টর সৈয়দ মনিরুজ্জামান, আপনার কাছে যে প্রশ্নটা আমি এবার করতে চাই, যে আপনাদের যে এই যে প্রচেষ্টা, এটা একটা মহৎ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই প্রশ্নটি আগে থাকুক, তারপরে আবার আপনার কাছে আসবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যটা সম্পর্কে আগে আপনার কাছে জানি। ধন্যবাদ রানা ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ যে আপনি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন আমাদের কথা বলার জন্যে। আসলে আমরা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আমরা কিভাবে আমাদের কথাটাকে মানুষের কাছে পৌঁছাবো, কারণ এই বিষয়টা সম্বন্ধে খুবই কম বাঙালি গবেষকই মানে অবহিত। তো এটা আমাদের বিরাট একটা উদ্দেশ্য যে আপনাদের মতো এই ধরনের কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আমাদের কথাটাকে ছড়াতে পারি, মানুষের ভিতরে দিতে পারি, তাহলে আমরা আরো উৎসাহী গবেষক এবং ছাত্র, প্রতিষ্ঠিত গবেষকদের কাছ থেকে হয়তো আমরা কিছু সাড়া পেতে পারি। যাই হোক, আমি আমার মূল প্রশ্নে আসি। আপনি যে প্রশ্নটি আমাকে করলেন, আসলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, আমি প্রথমে আপনার উত্তরটি দেওয়ার আগে একটুখানি পিছনে যাব, যে 70-এর আগে বা আমাদের স্বাধীনতার পর, পূর্ববর্তী পরবর্তী দুই সময়তেই আমাদের ঢাকায় এবং আপনি যদি কলকাতার কথা চিন্তা করেন, ওখানে অনেক অনেক গবেষক, অনেক শিক্ষাবিদ, তারা কিন্তু বাংলা ভাষায় চেষ্টা করেছেন বিজ্ঞান চর্চার বিষয়ে। ওনারা বিভিন্ন ধরনের রেডিও প্রোগ্রাম বলেন, টিভি প্রোগ্রাম বলেন, পপুলার ম্যাগাজিন যেগুলোকে আমরা বলি বিজ্ঞান পত্রিকা, অল্প বয়সী বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করেন, অনেক কাজ করেছেন। আমি এই প্রসঙ্গে আমি কয়েকজন বিখ্যাত আমাদের দেশের মানুষদেরকে নাম উল্লেখ করব, যেমন ডক্টর আব্দুল্লাহ আল মুহিত, ডক্টর শামসুর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের, এবং ফিজিক্সের আরেকজন ডক্টর ইব্রাহিম, ওনারা অনেক কাজ করেছেন। কিন্তু আমি আরেকটা বিষয় বলতে চাই যে ওনারা যদিও এবং আরো অনেক বাংলা ভাষায় স্বাধীনতা আমাদের 71-এর পরে অনেক আপনার বিজ্ঞানের বই পুস্তিকা বেরিয়েছে,
আমি বলতে পারি যে জীববিজ্ঞান বলেন, আপনার গণিত বলেন, ফলিত রসায়ন বলেন, ইভেন এমনকি আপনার চিকিৎসা বিজ্ঞানের উপরেও কিন্তু বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। তো এটা ভালো প্রচেষ্টা আমাদের ছিল। আম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন খুঁজতে গেলাম যে কোনো পিয়ার রিভিউড জার্নাল আছে কিনা, যেটা তপন ভাই উল্লেখ করেছেন, আপনিও একটু উল্লেখ করেছেন, সবাই আমরা উল্লেখ করেছি, কিন্তু আমরা পেলাম যে না, আসলে কোনো পিয়ার, অ্যাটলিস্ট আমরা যতটুকু সার্চ করেছি আমাদের সার্চের ইয়েতে, আমরা জানি না যদি কেউ আমাদেরকে বলতে পারে হ্যাঁ আছে, তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো, কিন্তু আমাদের যে যেই প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু পাইনি। তো আমরা দেখলাম যে এটা, কারণ আপনি যদি পৃথিবীর যে কোনো আপনার যে সমস্ত দেশ আপনার বিজ্ঞান গবেষণায় যারা পাওয়ার হাউস আমরা যাদেরকে বলি, আপনি যদি তাদের দেশগুলোকে দেখেন, প্রত্যেকটা বিজ্ঞানের পাওয়ার হাউসের যদি যদি আপনি তাকান, তাদের মাতৃভাষায় প্রচুর পরিমাণে লেখালেখি হয় বিজ্ঞান এবং গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়। এটা আমরা দেখছি যে আমরাই বোধহয় পিছনে আছি। সো এবং আমি এই ক্ষেত্রে আমি একটি ঐতিহাসিক ঘটনা আমি বলতে চাই, যেটা অনেক পুরনো, কিন্তু এটার সঙ্গে এটা আমি বলবো যে এটার একটা সংযোগ আছে। আপনারা যারা অণুজীব বিজ্ঞান সম্বন্ধে জানেন, আমরা অ্যান্টনি ভ্যান লিউয়েনকে অণুজীব বিজ্ঞানের জনক হিসেবে মনে করা হয়, এবং উনি কিন্তু কোনো ফর্মালি কোনো ট্রেনিং তার সায়েন্সে ছিল না। উনি এবং ওনার যে লেখা, উনি ইংরেজিতেও জানতেন না। উনি তার সমস্ত লেখাকে ডাচ ভাষায় লিখে রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ডকে পাঠিয়েছিলেন, এবং তারা ওটা পড়ে ইংরেজি অনুবাদ করে যখন দেখলেন যে এটা সাংঘাতিক একটা ডিসকভারি, তখন তারা এটাকে তাদের রয়্যাল সোসাইটি জার্নালে পাবলিশ করেন। সো আমি মনে করি যে আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে কত ছেলে আমাদের প্রতিভা লুকিয়ে থাকতে পারে। তারা কেউ যদি কোনো একটি গবেষণা নিজের থেকে তাদের যদি কোনো তারা করতে পারে, এবং তারা যদি ইংরেজি না লিখতে পারে, বাংলায় লিখে যদি তারা যদি পাঠাতে পারে আমাদের মতো কারো কাছে, আমরা যদি এটা দেখি যে এটা একটা সাংঘাতিক মূল্য আছে, এটা আমরা এখানে আমাদের জার্নালে এটা পাবলিশ হতে পারে। আমি এবার আরো কয়েকটা প্রসঙ্গ বলি। আসলে আমরা চাই যে আমরা বাংলা ভাষায় আপনার মৌলিক গবেষণা প্রবন্ধ এই আমাদের এই ইয়েতে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখানে সুযোগ দিতে চাই যদি আমাদের বাংলা ভাষায় যারা গবেষণা করেন, বাংলা ভাষার গবেষক, ছাত্র এবং যে কেউ যদি তাদের একটি মৌলিক গবেষণা অথবা তাদের পর্যালোচনামূলক গবেষণা তারা লিখতে পারেন, এবং তারা এটা পাঠান, এবং এটা যদি আপনার রিভিউয়ারের মাধ্যমে যদি এটা গ্রহণযোগ্য হয়, এবং সেই পরিমাণ আপনার যদি তার স্ট্যান্ডার্ড থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে পাবলিশ করব। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, একটা আউটলেট তৈরি করতে চাচ্ছি গবেষকদের জন্য বাংলা ভাষায়, এবং এই বিষয়ে একটা জনগোষ্ঠী তৈরি করতে যারা এই বিষয়ে উৎসাহিত হবেন। হয়তো আমাদের প্রচেষ্টা থেকে আরেকটি জার্নাল তৈরি হবে, আমরা এটা চাচ্ছি। এবং সারা বিশ্বে যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় বিজ্ঞানের গবেষণা করেন, তাদের কাছে আমরা এটা ছড়িয়ে দিতে চাচ্ছি যে তারা যেন এটা দেখে উৎসাহিত হন, তারা যেন আমাদের এখানে তাদের গবেষণাপত্র পাঠান, এবং আমরা এটা প্রকাশ করতে পারি। আমরা আশা করি যে এটার মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যেও এই কথাটি ছড়িয়ে দিতে পারি, যাতে তাদের যদি কোনো মৌলিক কোনো ধ্যান ধারণা এবং একটি উদ্দেশ্য থাকে, একটি কোনো যদি বৈজ্ঞানিক ধারণা থাকে, সেটাকে যদি তারা লিখতে পারে, সেইভাবে যারা যদি আমাদের কাছে পাঠায়, আমরা এটা প্রকাশ করার চেষ্টা করব, যদি সেটা সেই ধাপ পেরোতে পারে। সেটা সেই অবস্থা বা সেটার জন্যই আপনাদের এই প্রচেষ্টা। তবে আপনার কাছে একটি প্রশ্ন আপনার কাছে আবারই করতে চাই, যে আমরা অনেক কিছু খুব সুন্দরভাবে শুরু করি, বেশ অনেক প্রচেষ্টা নিয়ে, অনেক চেষ্টা নিয়ে, আশা নিয়ে আমরা অনেক কিছুই শুরু করি, কিন্তু হঠাৎ করে মাঝপথে অনেক কিছুই নষ্ট হয়ে যায় বা থেমে যায় বিভিন্ন কারণে। তো এক্ষেত্রেও আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের যে এই যে প্রকাশনা, এর পরিধি কি আপনারা বাড়াতে চান কিনা, বা বাড়াতে চাইলে বিশেষ কোন কোন ক্ষেত্রে এই প্রকাশনাগুলোর পরিধিটা বাড়াতে চান, জনাব মনিরুজ্জামান? অবশ্যই আপনি সাংঘাতিক একটা আসলে প্রসঙ্গ উত্থাপন করেছেন। প্রত্যেকটা অনেক প্রচেষ্টায়, মহৎ প্রচেষ্টা আছে আমাদের দেশে। আমরা অনেকবারই দেখেছি বিভিন্নভাবেই মানুষ উদ্যোগ নেন, তারপরে সেটা
আগায় না, প্রস্ফুটিত হয় না পুরোভাবেই। তো আমরা এটা গ্রহণ করেছি, আমরা এটাকে যতটা সম্ভব মানুষের ভিতরে ছড়াতে চাই। তো ছড়াতে গেলে কাদের মধ্যে ছড়াতে হবে? বাংলা ভাষাভাষীতে। এটা তো আর আমি চাইনিজদের মাধ্যমে ছড়াতে পারবো না, এটা আমাদের বাঙালিদের মাধ্যমে ছড়াতে হবে। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার যত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব জায়গাতে আমাদের এই এই একটা ভেন্যু যে তৈরি করেছি আমরা, এই তথ্যটি ছড়াতে হবে, এই তথ্যটি জানাতে হবে। এবং এটা যদি জানাতে পারি, আমরা যদি অডিয়েন্স পাই, তাহলেই আমাদের এটা এটা টিকবে, না হলে এটা টেকার কোনো সম্ভাবনা নেই। আমরা এই যাবৎকাল পর্যন্ত যে গবেষণা পত্রিকাগুলো প্রকাশিত করেছি, এগুলো হচ্ছে বেশিরভাগই সবই হচ্ছে আমাদের পর্যালোচনামূলক গবেষণা, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিভিউ আর্টিকেল। কিন্তু যেটাকে বলা হয় আপনার মৌলিক গবেষণাপত্র, সেটা কিন্তু যথেষ্ট জটিল। এই মৌলিক গবেষণাপত্রই আমাদের প্রধান উদ্দেশ্য। আসলে আমাদের ওয়ান অফ দি মেজর উদ্দেশ্য হচ্ছে মৌলিক গবেষণাপত্র এই বাংলায় লেখা এবং সেটাকে প্রকাশিত করা। আমরা সেই আশাতেই আছি যে আমরা ওই মৌলিক গবেষণাপত্র প্রকাশিত করতে পারবো। আর একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, আমি যেটা ভুলে গেছিলাম ওই সময়, এই প্রচেষ্টার মাধ্যমে আসলে অনেক নতুন পরিভাষার দরকার আমাদের। এই প্রচেষ্টা কিন্তু এই পরিভাষা তৈরিতে অনেক সহায়তা করবে আমাদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মনিরুজ্জামান। একটু ডাক্তার ইফতেখারুল্লাহ, আপনার কাছে একটু আসি। যে চিকিৎসা বিজ্ঞান, আপনি চিকিৎসা বিজ্ঞানের মানুষ, তো চিকিৎসা বিজ্ঞানের মতো একটি স্পর্শকাতর বিষয়, যেখানে এই বিজ্ঞানে বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ বা আর্টিকেলের প্রয়োজনীয়তার আপনি কিভাবে অনুভব করলেন? আসলে এর প্রয়োজনীয়তা আছে কি, থাকলে কেন? আচ্ছা, আমি যদি একটু অনেক পিছন দিকে যাই, 80-র দশকের মাঝামাঝি যখন আমি ঢাকা মেডিকেল কলেজে প্রথম ভর্তি হই, তো আমাদের তো লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরোটাই হয়েছে বাংলায়, এমনকি জীববিজ্ঞান বইটাও ছিল বাংলাতে। ইংরেজি পরিভাষা কিছু কিছু ছিল ব্র্যাকেটে, কিন্তু পুরোটা না। তারপরে যখন আমরা ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করলাম, এটা যদিও আমরা ইংরেজিতে খারাপ ছিলাম না, কিন্তু সম্পূর্ণ একটা নতুন ভাষায় আমরা পড়ালেখা শুরু করলাম। এবং এটা লিটারেচার হলে একটা অন্য ব্যাপার হতো, এটা লিটারেচার না। অর্ধেক শব্দই বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলা বৈজ্ঞানিক শব্দ, বায়োলজিক্যাল শব্দ। এগুলার কোনো উপযুক্ত পরিভাষা আমরা জানি না। এই ইংরেজি শব্দটাকে বোঝানোর জন্য আরো 10টা ইংরেজি শব্দ দিয়ে এটাকে বোঝাতে হয়। তো এটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। তো ওই সময় আমরা হন্যে হয়ে খুঁজেছি যে এই বই আমরা ইংরেজিতেই পড়বো, ঠিক আছে আমরা ইংরেজিতেই পড়বো, কিন্তু কোনো বাংলা বই কি নেই, অনুবাদ কি নেই? আমরা কয়েকজন বন্ধু মিলে তখন বইমেলা শুরু হয়েছে, আমরা বইমেলাতে গেলাম যে কোনো ধরনের এটা দেখার জন্য। এবং সৌভাগ্যক্রমে আমরা একটা আমাদের যে অ্যানাটমির যে কানিংহামস ম্যানুয়াল, যেটা আমি ডিসেকশন করতাম, ওইটার একটা বাংলা ভার্সন পেয়ে গেলাম। আমরা নেড়ে চেড়ে দেখলাম, তো কিছুক্ষণ পড়ার পরে মনে হলো যে আমাদের ইংরেজিটাই ভালো। কারণ ওই বাংলা যে ভদ্রলোক লিখেছেন যথেষ্ট পরিভাষা যেটা বলছিলেন আর কি, হ্যাঁ, কিন্তু পরিভাষার কারণে ওটা আরো বেশি কঠিন মনে হয়েছে, খুব বেশি আরো বেশি কঠিন মনে হয়েছে। কিন্তু আমি নিশ্চিত যে যদি একটা ভালো পরিভাষা যুক্ত বাংলা অনুবাদ বই আমরা তখন পেতাম, অন্তত আমি ওই বইটা পড়তাম ইংরেজির পাশাপাশি, এতে আমার বুঝতে একটু সুবিধা হতো। বিশেষ করে প্রথম বর্ষে যখন আমরা ইংরেজি পরিভাষা, এই মেডিকেল টার্মের ইংরেজি পরিভাষাগুলো সম্পর্কে অত ভালো জানি না, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা ঠিক হয়ে যায়, কিন্তু ফার্স্ট ইয়ারে এটা খুব সমস্যা হয়। তখনই অনুভব করেছিলাম যে যদি একটা বাংলা অন্তত অনুবাদ থাকতো, আমরা যদি কলেজে পাঠ্য নাও হোক, এটা আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। এখন যেহেতু চলমান পৃথিবী এবং ভাষা তো একটা জায়গায় থেমে থাকে না, ভাষা প্রতিনিয়ত বাড়তে থাকে, নদীর স্রোতের মতোই বইতে থাকে, প্রতিদিনই ভাষা আবিষ্কার হচ্ছে। এবং আপনি একটা সময় যে পরিভাষা বাংলা থেকে মানে ইংরেজির থেকে বাংলাটাকে আরো কঠিন হয়েছিল, এখন বোধহয় অনেক সহজ হয়ে এসেছে সময়ের প্রেক্ষাপটে নিশ্চয়ই। জি, অনেক পরিভাষা, ইংরেজি ভাষা যেগুলোর যথাযথ পরিভাষা ছিল না,
তার অনেকগুলো এখন হয়েছে, এটা সত্যি। আরেকটা আমি এক্সাম্পল আপনাকে দিতে চাই, যে আমাদের যে ফার্স্ট ইয়ারের দুটো সাবজেক্ট তখন পড়ানো হতো, অ্যানাটমি এবং ফিজিওলজি। তা ফিজিওলজি বই, যেটা মূল মূল যে বই, এটা হচ্ছে গাইডন্স ফিজিওলজি। এই গাইডন্স ফিজিওলজিটা প্রকাশিত হয় আমি যেখানে এখন কাজ করি, ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার, এখান থেকে। এই অনেক ধন্যবাদ। এই বইটা সারা পৃথিবী ব্যাপী পড়ানো হয় এবং এটা এ পর্যন্ত 24টা ভাষায় প্রকাশিত হয়েছে, কিন্তু বাংলায় প্রকাশিত হয়নি। আপনি এখন আছেন, নিশ্চয়ই এটার একটা ব্যবস্থা করবেন যাতে বাংলাতেও হয়। আমি একটা ডক্টর সারোয়ার জামান আপনার কাছে একটু যেতে চাই, কারণ আমাদের হাতে সময় কম, খুব শিগগিরই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তা আমি যতটুকু জেনেছি বা তাতে এই জার্নালে প্রকাশিত আর্টিকেল বা প্রবন্ধগুলো মূলত যেটা বললাম মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের উপরে লেখা। এর পেছনের কারণটা কি, বা পরিবেশ বিজ্ঞানে আপনারা কি ধরনের প্রকাশনায় বেশি আগ্রহী, খুব সংক্ষেপে 1-2 মিনিটে বলবেন। পরিবেশ ব্যাপারে যেটা হচ্ছে যে আমরা যদি আমাদের চারদিকে তাকিয়ে দেখি যে পরিবেশ সত্যি বিপন্ন। পানির দিকে যদি আমরা তাকাই, মাটির দিকে তাকাই, দেন মানে আপনার ওয়াটার পলিউশন, তারপরে সয়েল পলিউশন, এয়ার পলিউশন, এগুলো সব জায়গাতে। তারপরে এর সাথে অ্যাড হয়েছে আপনি কিছু মেটাল পলিউশন, তারপরে তার সাথে আপনার অ্যাড হয়েছে আবহাওয়াগত পরিবর্তনের জন্য যে প্রবলেমগুলো আমরা ফেস করছি আর কি। আমি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, দেখেন আমাদের কিন্তু আর্সেনিকের সিরিয়াস প্রবলেম আছে বাংলাদেশে। সেটা নিয়ে বোধহয় আমাদের একটু অ্যাড্রেস করা দরকার। বাংলাদেশে আপনার মানে পানি যেহেতু কন্টামিনেটেড পানি, মানে ভালো ড্রিঙ্কিং ওয়াটার সব জায়গায় পাওয়া যাচ্ছে না, সেজন্য জীবাণুবাহিত অনেক রোগের আমাদের ওখানে আমাদেরকে ফেস করতে হয়। তো আমরা লেখা চাচ্ছি এই ধরনের লেখা যেগুলো পরিবেশকে অ্যাড্রেস করবে, আমাদের যে কারেন্ট প্রবলেমগুলো আমরা ফেস করছি এখন, সেগুলো নিয়ে আমরা কিছু সলিউশনের দিকে আমরা তাকাতে পারি। এর কাছে কি করতে হবে আমাদেরকে এগুলো মোকাবিলা করার জন্য, সেটা বেসিক্যালি আমরা চাচ্ছি। এগুলো রিভিউ, এগুলো মানে আপনার মৌলিক গবেষণাপত্র হতে পারে, কারণ আমি প্রিটি শিওর যে আপনার প্রচুর ডেটা জেনারেট হয়েছে বাংলাদেশে এইসব নিয়ে, স্পেশালি আপনার মেটাল পলিউশন নিয়ে। সেগুলো আমরা প্রকাশ করতে পারবো। এছাড়া কেউ যদি রিভিউ আর্টিকেল দিতে চায় সেটাও ওয়েলকাম এখানে। তাতে যেটা হবে যে আমরা কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে লোকজনকে একটা ব্যাপক বড় গ্রুপকে আমরা জানাতে পারবো যে কি হচ্ছে পরিবেশে, আমাদের পরিবেশ সংক্রান্ত। পরিবেশটা তো খুবই জরুরি আমাদের জীবন বেঁচে থাকার জন্য বা পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য পরিবেশটা জরুরি। সে কারণে আপনাদের এই জার্নালে পরিবেশটার উপরে বোধহয় বেশি জোর দিয়েছেন এবং একই সাথে চিকিৎসা বিজ্ঞানের উপরে। এবং আস্তে আস্তে যেহেতু এটার বয়স তো খুব বেশি দিন নয়, কার্যক্রম তো খুব বেশি দিন শুরু হয়নি, সুতরাং আশা করব যে ভবিষ্যতে বিষয়গুলো আপনারা আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের হাতে সময় কম, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো ঘটিতে এই অনুষ্ঠান শেষ করতে হবে। তবে যাবার আগে ডক্টর সৈয়দ মনিরুজ্জামান, আপনার কাছে শুধু জানতে চাইব দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের সবার পক্ষ থেকে আপনি বলুন, যেহেতু সময় খুবই কম। আমি এই কথাটি বলতে চাই, আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে আমাদের এই জার্নালের অস্তিত্বটাকে জানাতে চাচ্ছিলাম একটা ব্রডার অডিয়েন্সের কাছে আর কি। আমরা আমাদের এই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্বন্ধে আমরা বলতে চাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম যে বাংলা ভাষায় যে পরিভাষার অপ্রুলতা আছে কম, আমাদের একটু সমস্যা, এটা একটা নিয়ে প্রতিবন্ধকতা, এটাও হয়তো বা এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে দূর হবে আমরা আশা করি। এবং আমি যে প্রথমেই বলেছিলাম যে আপনাদের পৃথিবীর যে সমস্ত দেশ যারা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়েছে, তাদের প্রত্যেকেরই মাতৃভাষায় একাধিক বিজ্ঞান গবেষণাপত্র আছে। আমরা আশা করি যে আমাদের এই প্রচেষ্টাতে আমাদের দেশের বাংলা ভাষাভাষী বিজ্ঞানী ছাত্র সকলে আপনারা আমাদেরকে সহায়তা করেন, আপনারা আমাদেরকে লেখা পাঠান, আমাদেরকে সমালোচনা করেন। আশা করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ এই কথাটি জানতে পারবে এবং আমরা আমাদের এই জার্নালটি আরো প্রতিষ্ঠিত হবে। আপনাদের এই জার্নালটি আসলে প্রকাশিত হচ্ছে কি বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে? এটা অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে এটা পাবলিশড হচ্ছে, সুতরাং এটা একটা ভালো বিষয় যে এর আন্তর্জাতিক গুণগত মান ধরে রাখার জন্যে বা এর প্রিন্টিং বা কাগজ যাই আমরা বলি না কেন, সব কিছু মিলিয়ে একটি চমৎকার একটি উদ্যোগ আপনারা নিয়েছেন।
এবং যে কথাগুলো আপনি বললেন সংক্ষেপে 30 সেকেন্ডে একটু, যেহেতু আমাদের মধ্যে ডক্টর মোহাম্মদ সরওয়ার জামান আপনি বেশ প্রফেসর এমেরিটাস, সুতরাং আপনার কাছে একটু 30 সেকেন্ডের মধ্যে এই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমি আপনার একটা প্রশ্নের উত্তর আমি এখনো দেই নাই, সেটা হচ্ছে যে আমাদের বোর্ডটা নিয়ে যেটা আমরা তৈরি খুবই করেছিলাম। 30 সেকেন্ডের মধ্যে, সময় কিন্তু কম। শুরু থেকে আমরা বোর্ডটার পিছনে আমাদের যারা কাজ করেছেন এটাতে সবাই বিজ্ঞান ঠিক মতো নিয়ে কাজ করেন তা কিন্তু না, কিন্তু যাদের উদ্দেশ্য ছিল যে যারা বিজ্ঞানকে বাংলাতে প্রগ্রেস করাতে চান, যারা এই আইডিয়াতে বিশ্বাস করেন, আমরা সে ধরনের লোকজন দিয়ে আমরা শুরু করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের এডিটোরিয়াল বোর্ডটা আর একটু এক্সপ্যান্ড করুক আর কি, এবং সেজন্য আমরা খুঁজছি যে মানে যারা এই বিভিন্ন জিনিস নিয়ে যারা কাজ করেন সেরকম মানুষদেরকে যারা আমাদেরকে সাথে জয়েন করতে পারবেন এবং আমাদেরকে হেল্প করতে পারবেন। সো সেজন্য আমরা ওপেন, কিন্তু আপনার কেউ যদি নমিনেশন পাঠায় আমাদেরকে, আমরা এগুলো সিরিয়াসলি আমরা চিন্তা করে দেখবো। অনেক ধন্যবাদ, বিভিন্ন field থেকে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সরওয়ার জামান। আগেও বলেছি যে এখনো বলছি, আসলে আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করছে, তা না হলে হয়তো আরো অনেক সুন্দর সুন্দর আরো প্রশ্ন আপনাদেরকে করতে পারতাম, সেগুলো আমরা জানতে পারতাম। নিশ্চয়ই আমরা জানবো, যেহেতু একটি কাজ শুরু হয়েছে আপনাদের, এই কাজটি আরো গতিশীল হবে। নিশ্চয়ই আপনারা যেহেতু আছেন এবং আপনাদের উদ্দেশ্য মহৎ, উদ্দেশ্য ভালো, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সে কারণে আজকে এই পিয়ার রিভিউড অনলাইন জার্নালটা প্রকাশ করেছেন বাংলায় এবং এই ভাষার প্রতি মর্যাদা রাখবার জন্য। আপনাদের ডক্টর মোহাম্মদ সরওয়ার জামান, প্রফেসর এমেরিটাস অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটি, ডক্টর এম ইফতেখারুল্লাহ, প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার, এবং ডক্টর সৈয়দ মনিরুজ্জামান অ্যাসোসিয়েট প্রফেসর অফ বায়োলজি, জেভিয়ার ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা। আপনারা অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমাদের প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম যারা আছেন, তারা দেশকে ভালোবাসেন, ভাষাকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই এই জার্নালে, তারা ইংরেজি ভাষা তো জানবেই, ইংরেজি ভাষাটা তো খুব সহজ একটি ভাষা এবং এটা আন্তর্জাতিক ভাষা, তার পাশাপাশি নিজের ভাষা যদি আমরা রপ্ত করে নিজেকে ব্যক্ত করতে পারি, বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা সেই মেসেজটিও পেয়েছে। আপনাদের সবাইকে আপনাদের এই চমৎকার বক্তব্য, চমৎকার আলোচনার মধ্যেও আপনারা যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপনাদের সবার প্রতি আমি ঋদ্ধ এবং প্রাণিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আজকে আমরা বিজ্ঞান চর্চায় মাতৃভাষার গুরুত্ব, বাংলা ভাষায় বিজ্ঞানের উপর প্রথম পিয়ার রিভিউড অনলাইন জার্নাল কতটা ভূমিকা রাখতে পারছে, কিভাবে রাখবে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা বিজ্ঞানকে, আমরা জানি এই বিষয়টি একদম মাস পিপলের জন্য নয়, সেটা আমরা জানি, কিন্তু যারা বিজ্ঞানকে ভালোবাসেন, মাতৃভাষাকে ভালোবাসেন, তারা এই ভালোবাসা দিয়ে এই জার্নালে আপনাদের রিভিউ দেবেন, আপনাদের লেখা প্রবন্ধ আর্টিকেলগুলো পাঠাবেন, যাতে এই আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে আপনার লেখাটি প্রকাশিত হয়, ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করে। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।